সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। করোনার এই দুর্যোগ সময়ে তোমরা সবাই বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। আমি অধিষ্কান্ত অধিকারী, সহকারী শিক্ষক গণিত, পালংতলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। আজ তোমাদের অনলাইন ক্লাসের নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে আজকের পাঠ দান করব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ও এ সম্পর্কিত উপপাদ্য। তোমরা সবাই বৃত্ত সম্পর্কে পূর্বের শ্রেণীতেই জেনেছ। আজকে আমরা বৃত্তচাপ সম্পর্কে জানব। বৃত্তচাপ মূলত কি? বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যে পরিধির অংশকে আমরা বলি চাপ বা বৃত্তচাপ। যেমন আমরা যদি একটা বৃত্ত এখানে দেখি, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের এই যে এখানে কেন্দ্র, আর এই চারদিকের অংশটাকে আমরা বলি পরিধি। বৃত্তের এই বৃত্তটার পরিধির উপর দুটি বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, পরিধির মধ্যের অংশ, এই যে এবি যে অংশটা বা উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে চাপ বা বৃত্তচাপ। তোমাদের সুবিধার জন্য আমি আবার একটু বলছি যে বৃত্তের যে কোনো দুই বিন্দুর মধ্যের পরিধির অংশকে বলা হয় চাপ। যেমন এই বৃত্তের এই কেন্দ্রটা হচ্ছে এখানে কেন্দ্র, আর এই চারদিকের এই অংশটাকে বলি আমরা পরিধি। পরিধির উপর দুইটা বিন্দুর মধ্যের যে অংশ, নিচের যেটা অংশ এটাও হতে পারে বা উপরের বড় অংশটাও হতে পারে, এই দুইটাই হচ্ছে আমাদের চাপ। চাপকে আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি, যে একটা ছোট চাপ আর একটা বড় চাপ। এই নিচের চাপটা ছোট, উপরের চাপটা বড়। আর এই চাপকে আমরা বলি বৃত্তচাপ। বৃত্তচাপ দুই ধরনের, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। অধিচাপ কোনটা? যে বড় যে চাপটা, এই যে এ বি বিন্দু, দুইটা বিন্দু পরিধিকে যে অংশ দুইটাকে ভাগ করছে, নিচে একটা অংশ, উপরের একটা অংশ, এই যে উপরের বড় অংশটাকে আমরা বলি অধিচাপ, বড় চাপটাকে বলি অধিচাপ। আর নিচের যে চাপটা, এই ছোট চাপটাকে বলি আমরা উপচাপ। দেখো এই চাপটা যদি আমি ভেঙে ফেললে আমরা এভাবে সহজেই বুঝতে পারবো যে বড় চাপটাকে আমরা বলতেছি অধিচাপ এবং ছোট চাপটাকে বলতেছি উপচাপ। তাহলে চাপ সম্পর্কে আমরা, বৃত্তচাপ সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখন আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানব। বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের বৃত্তস্থ কোণ ইংলিশে বলে ইনক্রাইজেবল অ্যাঙ্গেল। আচ্ছা, বৃত্তের দুইটি জ্যা, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল যেটা বৃত্তস্থ কোণ, বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে, এই যে একটা এসি আর একটা বিসি, এই দুইটা জ্যা বৃত্তের ওপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের যে মধ্যবর্তী কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। আবার আমি একটু বলতেছি, একটু খেয়াল করো। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের দুইটি জ্যা, যেমন ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা এবিসি বৃত্তের এসি আর বিসি, এই দুইটা জ্যা বৃত্তের উপর সি বিন্দুতে ছেদ করছে। তাহলে যে এদের যে মধ্যবর্তী কোণ, যে এসিবি কোণটা হচ্ছে আমাদের এখানে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। যেমন চিত্রে এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? বৃত্তস্থ কোণ সম্পর্কে আমাদের যদি কোনো জানার থাকে তাহলে আমরা বলবো যে এইটাই বলবো যে বৃত্তে দুইটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। আচ্ছা, এটা গেল বৃত্তস্থ কোণ। এবার কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি? একটি কোণের শীর্ষবিন্দু
কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, মানে শীর্ষটায় যদি কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, এবং কোণটি বৃত্তের যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর দণ্ডায়মান বলা হয়। এখন আমরা যদি দেখি যে এই যে এ ও বি, এই যে কোণটা, এই কোণটার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত। দেখো এই যে ওটা হচ্ছে কেন্দ্র, এ ও বি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর? এপিবি চাপের উপর। এখানে বলা হয়েছে একটি কোণের শীর্ষবিন্দু, কোণের শীর্ষবিন্দু কি? এ ও বি। এই কোণের শীর্ষবিন্দুটা হলো ও, কেন্দ্রে অবস্থিত, বৃত্তের কেন্দ্রে অবস্থিত। তাহলে এই যে যে কোণটা এ ও বি, কোণটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর? এপিবি চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ। তাহলে ক্লিয়ার জিনিসটা, যে একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটাকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, এবং কোণটি যে চাপ খণ্ডিত করে, এই কোণটায় যে চাপটাকে খণ্ডিত করছে, যে এপিবি চাপটাকে, তার উপর দণ্ডায়মান বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দুইটা কোণ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার আমরা এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা অনেকবার আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষাগুলোতে এই উপপাদ্যটা সম্পর্কে আমরা দেখি আসতে, সেই উপপাদ্য সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা যদি চিত্রটাকে দেখি, যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবিসি। এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। আমরা আগেই জানছি যে বৃত্তস্থ কোণ হচ্ছে শীর্ষ থাকবে বৃত্তের পরিধির উপর, আর কেন্দ্রস্থ কোণের শীর্ষ থাকবে বৃত্তের কেন্দ্রে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর? বিসি চাপের উপর। তাহলে বিসি চাপের উপর আমাদের বিসি উপচাপ, ছোট চাপ যেহেতু এই জন্য উপচাপ, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। আমাকে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে বিওসি সমান 2 কোণ বিএসি। ক্লিয়ার? বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। প্রমাণ করতে হবে যে বিওসি সমান 2 কোণ বিএসি। ক্লিয়ার? এবার অঙ্কনে আমরা করতেছি, দেখো মনে করি যে এসি রেখাংশ, এই যে এসি রেখাংশ যেটা আছে, এসিটা কেন্দ্র দিয়ে যায় নাই, কেন্দ্রগামী নয়। সেই ক্ষেত্রে আমরা এ বিন্দু দিয়ে, এই যে শীর্ষবিন্দু যেটা বৃত্তস্থ কোণের যে শীর্ষবিন্দু, সেই এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটি রেখাংশ এডি আঁকি। কেন্দ্র দিয়ে একটা রেখাংশ এডি আঁকছি। এডি আঁকার ফলে যে এখানে এই বৃত্তস্থ কোণও দুইটি অংশে ভাগ হয়ে গেছে, কেন্দ্রস্থ কোণও দুইটি অংশে ভাগ হয়ে গেছে। আবারও বলতেছি যে মনে করি যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। সেক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। ক্লিয়ার? এবার অঙ্কনে আমরা শেষ করলাম। এবার প্রমাণ, দুইটা ত্রিভুজ হয়েছে, এই যে মানে এডি রেখাংশ আঁকার ফলে এই যে ত্রিভুজ হয়ে গেছে, যে এ ও বি এবং এ ও সি, দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে এ ও সি। তাই আমরা প্রথম ত্রিভুজ এ ও বি যদি ধরি, এ ও বি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বিওডি।
বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজে এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে বি ও ডি, এই যে বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ একটা আর এ একটা, এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে এই দুটা কোণের ক্ষেত্রে আমরা লিখব, একটা হচ্ছে বিএও, বিএও আর একটা এবিও। ক্লিয়ার? আচ্ছা, ধাপ 2-এ দেখো, যেহেতু ও এ এবং ও বি সমান, কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধই সমান। তাহলে যদি সমান হয় তাহলে এই কোণ দুটাও সমান, বিএও এবং এবিও এই দুটা কোণও সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। ভূমি সংলগ্ন কোণ দুটোই সমান, এটা আমরা জানি। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এই যে ও এ এবং ও বি সমান, তাহলে ভূমি সংলগ্ন কোণ বিএও এবং এবিও এই দুইটা কোণ সমান। আচ্ছা, যদি এই দুইটা কোণ সমান হয় তাহলে আমরা যদি এখানে এই বিএও এবং এবিওর জায়গায় যদি আমরা আরেকটা বিএও লিখি তাহলে 2BAO হয়ে যাচ্ছে এখানে। এবিওর জায়গায় যেহেতু বিএও সমান এবিওর জায়গায় আমরা আরেকটা বিএও লিখলে 2BAO হচ্ছে। ঠিক আছে, দুইটা বিএও হচ্ছে। আচ্ছা, একইভাবে যদি আমরা এই ত্রিভুজের জন্য ধরি, এওসি ত্রিভুজের জন্য আমরা তো লিখতে পারবো অনুরূপভাবে সিওডি সমান 2 কোণ সিএও, সিওডি সমান 2 কোণ সিএও। ঠিক আছে, তাহলে এই যে ধাপ 3 এবং 4 এই দুইটা ধাপ যদি আমরা যোগ করে দেই, তাহলে যোগ করলে বাম দিকে আমাদের যোগগুলো হচ্ছে বিওডি, এই যে ধাপ বিওডি আর সিওডি, তাহলে বিওডি যোগ সিওডি, আর এখানে আমাদের 2 কোণ বিএও আর 2 কোণ সিএও। তাহলে এই দুইটা কোণ যদি আমরা যোগ করি 2, তাহলে তুমি খেয়াল করো যে এই কোণ আর এই কোণ যোগ করলে পুরা কোণটা হচ্ছে বিওডি, আর সিওডি যোগ করলে কি বিওসি, আর বিএও আর সিএও যোগ করলে বিএসি হচ্ছে। এই পুরাটা হচ্ছে এইটা, আর এটা যোগ করলে এই পুরা কোণটা হচ্ছে বিএও আর সিএও যোগ করলে বিএসি কোণ হচ্ছে। তাহলে এই 2 কমন নিয়ে আমরা যদি যোগ করে দিই তাহলে বিওসি সমান 2 কোণ বিএসি। তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রস্থ কোণ, যেটা আমাদের উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ। তাহলে তোমরা এটা বাসায় একটু ভালো করে পড়বা এবং চেষ্টা করবা নিজে না দেখে লেখার। আর লেখার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি, উপপাদ্য লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথম চিত্র অঙ্কন করে তারপর বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, এবং প্রমাণগুলো অবশ্যই ধাপ করে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে ভালো মার্কস পাওয়া যাবে এবং অঙ্কনটা থাকতে হবে পরিষ্কার। তাহলে তোমরা বাসায় সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।